গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মনপুরা যাবেন, কোথায় ঘুরবেন, কিভাবে বাইক নেবেন এবং কোথায় আমরা কাঁকড়া দেখেছি এবং মনপুরা সি বিচ সহ অন্যান্য সৌন্দর্যগুলো। এছাড়া দেখিয়েছি ল্যান্ডিং স্টেশন থেকে সূর্যাস্তের দৃশ্য, কোথায় খেয়েছি, কিভাবে থেকেছি, সব বিষয়। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনপুরার মানুষের আতিথেয়তা কেমন এবং কোথায় হরিণ পাওয়া যায়, কোথায় গেলে আপনি হরিণ দেখতে পারবেন। এছাড়া মানুষের সাথে তাদের ব্যবহার এবং সখ্যতার সুন্দর মুহূর্তগুলো এবং আমাদের আসার দিনটা আপনাদের সাথে শেয়ার করব। শুভ সকাল। মনপুরা ভ্রমণের আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। আজ সকালে আমাদের নাস্তার আয়োজন ছিল আব্দুস সালাম ভাইয়ের বাসায়। তাই তো খুব ভোরে শীতের মিষ্টি সূর্যের রোদের মধ্য দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। সূর্য তখন পুরোপুরি উঠে গেছে। ঘাসের উপরে শিশির বিন্দুগুলো সূর্যের আলোতে যেন মণিমুক্তোর মতো চকচক করতে লাগলো। ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা এজন্য প্রাকৃতিক এক নৈসর্গিক সৌন্দর্য, দেখেই মন ভরে যায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হাঁটা শুরু করলাম। আমরা রাতে যেখানে অবস্থান করেছি, সকালের নাস্তাটা সেখান থেকে একটু দূরে আয়োজন করা হয়েছে। কিছুটা সময় হাঁটার পর মনে হলো যেন পাহাড়ে উঠতেছি। উপরে উঠার পরে দেখতেছি সুবিশাল এক বেড়িবাঁধ। নদী ভাঙন থেকে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য মনপুরার চারিপাশ ঘিরে বেড়িবাঁধের ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু মনপুরা একটি দ্বীপ উপজেলা, সেহেতু এর চারিপাশেই নদী, আর নদীর পানি যাতে লোকালয়ে ঢুকতে না পারে সেজন্যই এই বেড়িবাঁধের বিশাল আয়োজন। বেড়িবাঁধ থেকে একটু নেমে আমরা আবার হাঁটা শুরু করলাম নদীর পাড় দিয়ে বয়ে যাওয়া চিকন রাস্তা দিয়ে। এই জন্য প্রাকৃতির এক অনন্য সৌন্দর্য, সকালের মিষ্টি রোদ, নদীর ছোট ছোট ঢেউ, সব মিলিয়েই বিশাল এক আনন্দ উপভোগ করলাম। একটু সামনে যাওয়ার পর চোখে পড়ল দৈত্য আকৃতির এক যন্ত্র দিয়ে কাটা হচ্ছে মাটি। বেড়িবাঁধ তথা পানি নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা। নদীর পানি থেকে লোকালয়কে রক্ষার্থে কতই না আয়োজন। বেড়িবাঁধের উপর থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় যেন সুউচ্চ কোনো পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। বেড়িবাঁধের উপর থেকে নিচের বাড়ি ঘর এবং ফসলি জমিগুলো দেখতে অপরূপ সৌন্দর্যের। বেড়িবাঁধের পাশে চোখ পড়তেই খেয়াল করলাম বিশাল বিশাল জিও ব্যাগ। কি আশ্চর্য! লোকালয়কে রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, আর বেড়িবাঁধকে রক্ষার্থে জিও ব্যাগ। অবশেষে আমরা চলে আসলাম আব্দুস সালাম ভাইয়ের বাসায়। দুপাশে ধান ক্ষেত, মাঝখানে চিকন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। ধান ক্ষেতের উপরে এখনো শিশির বিন্দু শুকায় নেই, মুক্তোর মতো চকচক করিতেছে প্রতিটি শিশির বিন্দু। এতটুকু হেঁটে তোমার অনুভূতি কি? অল ইজ ওয়েল। অবশেষে আমরা চলে আসলাম আব্দুস সালাম ভাইয়ের বাসায়। মনপুরায় একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ইটের তৈরি দালান কোঠা নেই বললেই চলে, তবে যা আছে কাঠ আর টিনের কারুকাজ খচিত সুন্দর বাড়ি, যা আমার কাছে ইটের দালান কোঠার থেকেও সুন্দর লেগেছে। অবশেষে আমরা বাসার ভিতরে চলে আসলাম। এসে দেখি এত সকালের নাস্তায় বিশাল আয়োজন। উনি হচ্ছে সালাম ভাই। আর আমাদের সকালের নাস্তায় ছিল চিতই পিঠা, নারিকেল, হাঁসের মাংস, ভাজি। কিছুক্ষণ পর আবার নিয়ে আসা হলো বিস্কিট, নারিকেল দিয়ে ভাজা মুড়ি, সানাসুর, চা। এজন্য সকালের নাস্তা নয়, মনে হচ্ছে দীর্ঘদিনের জমিয়ে থাকা খাবার একসাথে খাচ্ছি। বাসা থেকে বের হতেই চোখে পড়ল গ্রাম বাংলার ঐতিহ্যের সেই মাটির চুলা। শহরে যারা থাকেন তারা হয়তো অনেকেই চিনেনি না। আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন হচ্ছে আমরা এসেছি ডাব খাওয়ার জন্য নদীর পাড়ে নারকেল গাছে। তো এই হচ্ছে নারকেল গাছগুলা, ওরা দেখতেছে নারকেলের অবস্থা।
আমাদের জন্য ডাব পাড়ার উদ্দেশ্যে একজন অলরেডি নারিকেল গাছে উঠে গিয়েছেন। নিচে সবাই তার জন্য অপেক্ষা করতেছে কখন সে নারিকেল পেড়ে নিয়ে আসবে। খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম গাছের ফ্রেশ ডাব, যেটা শহরে মোটেও পাওয়া সম্ভব নয়। দেখুন একদম কচি কচি ডাব, যেগুলো একদম মনপুরার ইম্পোর্টেড জিনিস, একদম দেশি মাল। আপনি খেলেই একদম অজ্ঞান হয়ে যাবেন, এক ফাইলই যথেষ্ট। আর স্থানীয় এক ভাই আমাদের জন্য ডাবগুলো কেটে কেটে প্রস্তুত করছেন। সত্যি যে কদিন মনপুরা ছিলাম তাদের অবদান ভুলে যাওয়ার মতো নয়। বিশেষ করে ভাইদের ধন্যবাদ, কারণ আমাদের ট্যুরটা বাইরে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। হয়তো ওনাদের সহযোগিতা ছাড়া সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হতো না। আর সেই সাথে পয়সাল তো আছে, পয়সাল কিন্তু প্রথম থেকেই আমাদেরকে হেল্প করছে, বা আমাদেরকে পয়সালে কিন্তু গাইড করে এখানে নিয়ে আসছে। আর পয়সালকেও বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। তো আমাদের হচ্ছে ডাব চিলা শেষ, এখন সবাই হচ্ছে যে যার মতো খেতে ব্যস্ত। বুঝছো, ডাবের পানি কিরকম মিষ্টি আছে? হেভি মিষ্টি, হেভি মিষ্টি। সচরাচর পাওয়া যায় না, এটা একদম ফ্রেশ ডাব। আপনি এই এলাকায় না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এটা কি পরিমাণ মিষ্টি। তো আমারটাও চলা শেষ, তো আমিও খেয়ে নেই, তারপর আমিও রিভিউ দিচ্ছি। আর ফ্রেশ ডাব একদম গাছ থেকে পাড়া, আমাদের সামনেই পাড়া, অনেক মিষ্টি কচি ডাব। যদি ডাবের পানির অরিজিনাল স্বাদ এবং মিষ্টতা পেতে চান তাহলে আপনাকে সেটা গ্রামে বা মনপুরার মতো এরকম কোনো জায়গায় এসে খেতে হবে, শহরে যেটা মোটেও সম্ভব নয়। আর নদীতে এই যাত্রীবাহী বোটগুলো মূলত মনপুরা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি ঘাটেই তারা যাত্রী নেয় এবং নামায়। নদীর ওপারে ওই দূরে যে চরটা দেখতে পাচ্ছেন, ওই চরগুলাতেই মূলত এখন হরিণ পাওয়া যায়। আগে মনপুরার লোকালয়ে হরিণ ঘোরাফেরা করত, কিন্তু সময়ের আবর্তনে হরিণ প্রায় বিলুপ্তর দিকে। ওই চরে গেলেই একমাত্র হরিণের দেখা পাওয়া সম্ভব, কিন্তু হরিণ শিকার করা বা ধরা দণ্ডনীয় অপরাধ। আর হচ্ছে যে এদিকে দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদেরকে। এইখানে হচ্ছে ট্রলারটা গিয়ে ভিড়েছে, এখানে হচ্ছে মূলত এদিকে একটা ঘাট থেকে এই বোটগুলো ছেড়ে এসে এদিকে ঘাট দিয়েছে। এই বোটগুলো যায় হচ্ছে আপনার নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় মনপুরা থেকে। তো আমাদের হচ্ছে ডাব খাওয়া শেষ, এখন আমরা এদিক থেকে চলে যাচ্ছি। তো মোটামুটি সময়টা অনেক ভালো কেটেছে, বুঝছো? সবাই অনেকটা এনজয় করেছে, মানে এই শর্ট ট্যুর বা অল্প সময়ের মধ্যে অনেক ভালো সময় কেটেছে। বের হওয়ার মুহূর্তেই দুইজন ছোট্ট বন্ধুর সাথে দেখা, মুখ ভর্তি লাজুকতা। হ্যাঁ কও, কি নাম? তুমি কও, তোমার জিজ্ঞেস করছি কি নাম? রোহান। তোমার? ওসমান। ওসমান। পড়াশোনা করো? জি। কিসে? টুতে। কেমন লাগে তোমার কাছে এদিকে থাকতে? ভালো লাগে? জি। ভালো লাগে? ফুটবল খেলতে পারো? জি। নদীতে সাঁতার কাটতে পারো? এই পুকুরে করতে পারি। নদীতে পারো না? ও আচ্ছা, ওটা তোমার কি হয়? এই যে আমার কিছু হয় না। কিছু হয় না? তো এই গার বাইক নাও। এটা তোমার বাইক না? তো এই যে আমরা ঘুরতে আসার পর কিছু খুদে বাহিনী পেয়ে গেছি আমাদের সাথে। ওরা হচ্ছে এদিকেই থাকে, আর হচ্ছে আমরা যেখানে ডাব খেয়েছি তার কাছেই হচ্ছে ওরা ছিল। তোমাদের পাশে কি এদিকে? কোন পাশে? এদিকে। যাই হোক, তো ওরা সহ আমরা এখানে পড়বা ওরা সহ আমরা এখানে সময়টা কাটিয়েছি। সময়টা ভালোই ছিল, ছোট ট্যুর হলেও কিন্তু সময়টা অনেক ভালো কেটেছে। তো এখন আমাদের ডাব খাওয়া শেষ, এখন আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার সাথে ভিডিওতে আসতো, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এটা কি দেখো? তুমি তোমারে দেখো। তোমার নাম কি জানো? ওসমান। ওসমান নামে যে একজন শাসক ছিল, খলিফা ছিল, তুমি জানো? জানো না? কি বলো, জানবা একটু বড় হইলে। মুসলমান না তুমি? মুসলমান তো ওসমান তো মুসলমানদের নামে নাকি?
ওসমান নামে একজন বড় খলিফা ছিল। ঠিক আছে, ভালো মুহূর্তগুলো খুব বেশিক্ষণ জীবনে স্থায়ী হয় না, তাই তো অল্প সময়ের মধ্যে আমরা আবার রওনা দিলাম। গেলাম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকে না। তো আমরা এখন হচ্ছে এদিক থেকে, অর্থাৎ যেখানে আমরা সকালে নাস্তা করেছি বা ডাব খেয়েছি সেখান থেকে আমরা চলে যাচ্ছি। তারপর সবাই ক্লান্ত, এই যে জাভেদ অলরেডি এতই ক্লান্ত, জোতা হাতে নিয়েছে, জোতা হাতে নিয়ে শুরু করছে। আমরা খুব এনজয় করেছি এবং সকালবেলা নাস্তা করলাম, ডাব খেলাম নদীর পাড়ে গিয়ে, খুব ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি চলে অন্য এক যাচ্ছি। অন্য এক জায়গায়। আমরা নদীর পাড়ে গিয়ে একটু গোসল করতেও চাইছিলাম, বাট সময় স্বল্পতার কারণে গোসল করার আমরা জন্য সামগ্রী নিয়ে সব এসেছি। সামগ্রী নিয়ে আসছিলাম, কিন্তু লুঙ্গি। সময় স্বল্পতার কারণে আসলে আমাদের সেটা সম্ভব হয়নি। আশা করি পরবর্তী সময়ে আমরা আমাদের এই ইচ্ছাটাও পূরণ করব এখানে আবার এসে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বেলা গড়িয়ে অবশেষে লাঞ্চের সময় হয়ে গেল। আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল ফয়সালদের বাসায়। এখানেও ছিল বিশাল আয়োজন, মাছ মাংস সহ আরো কত কি। তো আমরা হচ্ছে দুপুরের খাবার শেষ করেছি। দুপুরের খাবার শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে লঞ্চ ঘাটের দিকে, কারণ আমরা আজকে বিকেলে অর্থাৎ 3টা বা 3:30টার দিকে আমাদের লঞ্চ আসবে। আমরা লঞ্চে করে চলে যাব তজুমুদ্দিনের উদ্দেশ্যে। আর ট্যুরটা আমাদের অনেক অনেক ভালো ছিল, অনেক ভালো সময় আমরা সবাই উপভোগ করেছি। আর একটা কথা বিশেষভাবে বলতে হয়, সেটা হচ্ছে মনপুরার মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ, অনেক বেশি অতিথিপরায়ণ, যেটা হয়তো এখানে না আসলে বুঝতাম না বা এরকম ধারণা হতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।